সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি মাহবুব চান্দু আছি আপনাদের সাথে। আপনারা জানেন, গতকালকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা দল, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথিবী ত্যাগ করেছেন। আজকে তিনার জানাজা এবং দাফন সম্পন্ন হচ্ছে। জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করেছে ইন্টারিম গভর্নমেন্ট। দলগতভাবে বিএনপি 7 দিনের শোক ঘোষণা করেছে। বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাগুলা বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়া বিভিন্ন অভিধায় তাকে অভিহিত করে বিশেষ ক্রোড়পত্র বের করেছে। টেলিভিশনগুলোতে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য 44 বছরের রাজনীতি নিয়ে কথা হচ্ছে। আমরা আজকে স্টুডিওতে দুজনকে আমন্ত্রণ জানিয়েছি, দুইজনই বিএনপির নেতা। আমার সর্বডানে বসা আছেন জনাব আনসারুল হক, সিনিয়র নেতা মেহেরপুরের, এবং আমার ডানে বসা আছেন আনোয়ারুল হক কালু। তিনিও জনপ্রতিনিধি ছিলেন, সক্রিয় নেতা হিসেবে বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন শাখাতে দায়িত্ব পালন করেছেন। সাবেক সাধারণ সম্পাদক ছিলেন মেহেরপুর পৌর বিএনপির। আনোয়ারুল হক কালু কথা বলবে একজন নেতার সাথে, মূলত বেগম খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, রাজনীতি নিয়েই কথা বলবো। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সাইলেন্ট জনাব আনোয়ারুল হক কালু, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আনসারুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জনাব আনসারুল হক, আপনাকে দিয়ে যদি আলোচনাটা এভাবে শুরু করি, আপনার দেখা বেগম খালেদা জিয়া সদ্য প্রয়াত বাংলাদেশের বৃহত্তম দলের নেতৃত্ব দিচ্ছেন, 44 বছর ধরে চলে গেলেন, কিভাবে মূল্যায়ন করবেন প্রাথমিকভাবে? মানুষ, আমরা তো সবাই পৃথিবীতে জন্মেছে এবং একদিন চলে যেতেই হবে। এটা আমার যত প্রভাব প্রতিপত্তি অবদান যাই থাকুক না কেন, যেতে হবে। এটা প্রকৃতিক অমুক নিয়ম। এই নিয়মে আমাদের দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, জনগণের অতন্দ্র প্রহরী, ওখানে কেন? ওইখানে ওই ছেলেটাকে দিয়ে দেন। এরোপ্লেন মোড করতেন। তো জি, 3 বারের প্রধানমন্ত্রী, অনেক বিশেষণ ঘোষিত গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, বারবার অন্যায় অবিচারের কাছে মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করা একজন মানুষ, তিনি আজ আমাদের মাঝ থেকে চলে গেছেন। এতে আমাদের দল যার পরনাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সঙ্গে দেশের মানুষের ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, এবং সবচেয়ে বড় ক্ষতি হয়েছে গণতন্ত্র আন্দোলনের একজন পুরোধা, যিনি বুলেট বেয়নেটের সামনে মাথা উঁচু করে গণতন্ত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। এরকম একজন মানুষ আমাদের কাছ থেকে চলে যাওয়ার জন্য আমরা সবাই শোকাহত।
আপনি দেখেছেন যে আমাদের দলীয় ভাবে আপনি বললেন যেমন 7 দিনের শোক প্রকাশ করেছেন। তা আমরা ব্যক্তিগতভাবেও দল ছাড়াও দলগতভাবে ছাড়াও ব্যক্তিগতভাবে খুব কষ্ট পেয়েছি বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াটা। তো উনি কোনো কিছুকে তোয়াক্কা করেননি। বারবার দেখেছেন আপনারা, গণতন্ত্র যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে তখনই উনি প্রচন্ড সাহস এবং শক্তি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, সে যে যত বড় স্বৈরাচারী হোক তার বিরুদ্ধে। এবং এই আন্দোলনের মাধ্যমেই তিনি আপসহীন নেত্রী হিসেবেও জনগণের মনে কঠিনভাবে জায়গা জায়গা করে করে নিয়েছেন। নিয়েছেন। আসবো আপনার কাছে। আমি প্রারম্ভিকভাবে যদি আনোয়ার হক কালু আপনাকেও জিজ্ঞাসা করি, আপনার দেখা বেগম খালেদা জিয়া, বিশেষ করে একটা সময় যেটা খুব কাছ থেকে দেখলেন যে এরশাদ বিরোধী একটা সামরিক জান্তা বিরোধী একটা আন্দোলনের নেতৃত্ব দানকারী, এবং সদ্য সেই সময়তেই মূলত উনি সংগঠনে আসলেন। 82 সালে উনি সংগঠনে আসলেন। 82 সালে মূলত উনি দায়িত্ব নিয়েছেন, সদস্য পদ নিয়েছেন। পরবর্তীতে 82 সালে 24শে মার্চ যখন আসলে এরশাদ ক্ষমতায় আসেন, ঠিক তার পরপরই উনি তার বিরুদ্ধে যে আন্দোলন, বিএনপির নেতৃত্বভার উনি গ্রহণ করলেন। তখন থেকে উনি মাঠের রাজনীতিতে আসলেন। আমি এই কারণে এটাই বলছি যে ওনার রাজনীতিতে আগমনটাই হলো একটা আন্দোলনের মধ্য দিয়ে। একটা গৃহবধূ ছিলেন আপনার দেখা বেগম খালেদা জিয়া। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা আমাদের কথা শুনছেন। আসলে আপনি ঠিকই বলেছেন যে আমাদের দেশে সাধারণত যারা গৃহবধূ তাদেরকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পরে উনি নিজেও হয়তো কখনো, মানে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেঁচে ছিলেন তখনও একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসাবে আমরা সাধারণত আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেভাবে দেখি যে ওনাদের স্ত্রীরা যেভাবে নিজেকে মানে উপস্থাপন করার যে এক ধরনের একটা চেষ্টা থাকে সবসময়, বিশেষ করে এইটাও ফার্স্ট লেডিদের। এইটাও আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার ওই সময় পর্যন্ত ওইভাবে মানে সমাজে আমরা উপস্থাপিত হতে দেখিনি। তার কারণ হলো উনি প্রকৃতপক্ষেই গৃহিণী হিসাবেই হয়তো থাকতে চেয়েছিলেন, বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওনাকে সেভাবেই হয়তো রাখতে চেয়েছিলেন। ওনাকে দলের সদস্যপদ গ্রহণ করার ক্ষেত্রেও সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পরে দলের অভ্যন্তরে একটা ক্রাইসিস তখন কিন্তু সৃষ্টি হয়েছিল। যে ক্রাইসিসকে ওভারকাম করার জন্যই দলের অন্য কিছু সিনিয়র নেতা যারা কিছুটা জোর করেই ওনাকে দলে অন্তর্ভুক্তি করেন, এবং বিশেষ করে 83 সালে উনি যখন দলের আপনার ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে দায়িত্ব নেন এবং এরশাদের বিরুদ্ধে মূল আন্দোলন কিন্তু উনি শুরু করেন। আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় আপনিও এরশাদ বিরোধী আন্দোলনের একজন সহকর্মী ছিলেন। ওই সময় মূলত বাংলাদেশে বিএনপির যে ছাত্র সংগঠন ছিল, ছাত্রদল নির্ভর কিন্তু মূল রাজনৈতিক অবস্থাটা ছিল। সেই সময়কার যারা ছাত্র নেতা ছিলেন মূলত তারাই আন্দোলনটাকে মানে একটা পরিণত জায়গায় আনার ক্ষেত্রে খালেদা জিয়ার সহযোগিতা, এবং খালেদা জিয়া আসার পরে ছাত্র নেতারা যেভাবে উৎসাহিত হয়েছিল এবং অনুপ্রাণিত হয়েছিল, যার চূড়ান্ত রূপ 90 সালে আমরা স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে উনার নেতৃত্ব প্রতিষ্ঠা কিন্তু অলরেডি আমার কাছে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে উনি 1986 সালে এরশাদের সেই সময়কার যে নির্বাচনের আহ্বান ছিল, তখন 7 দল, 8 দল এবং 5 দল আপনাদের
মানে নির্বাচন বিরোধী এবং এরশাদ বিরোধী তখন চূড়ান্ত আন্দোলন, সেই আন্দোলনকে মূলত দমানোর কারণেই নির্বাচনের ঘোষণা দিয়েছিল এরশাদ। এবং এমন অবস্থা ছিল যে কোনো রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল না, কিন্তু রাতারাতি আওয়ামী লীগ এবং মানে জামাত ইসলামী সহ কিছু রাজনৈতিক দল এরশাদের সাথে আপোষ করেছিল। কিন্তু 7 দল বা 5 দল সহ অন্যান্য যারা ছিল, বেগম খালেদা জিয়ার 7 দলের যে নেতৃত্বে ছিলেন উনি, ওনার মূলত ওই নির্বাচনে বিরোধিতা করা এবং ওই নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ওনার মূল নেতৃত্ব প্রতিষ্ঠা হয়। আমার কাছে তাই মনে হয়েছে আর কি, যে তখনই তিনি আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছেন এবং তার চূড়ান্ত রূপ 90 সালের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এবং 90 সালের স্বৈরাচার পতনের পরে যে নির্বাচন হয়েছিল, এদেশের কোনো বুদ্ধিজীবী, এমনি অন্যান্য রাজনৈতিক দলও কেউ কল্পনাতেই আনতে পারেনি যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু নির্বাচনের ফলাফলে যেটা দেখা গেল যে বেগম খালেদা জিয়া এতটাই মানুষের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, ওই কয় বছরের, মাত্র 8-9 বছরের রাজনৈতিক জীবনে উনি কিন্তু মানুষের খুব কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিলেন এবং 91 সালের নির্বাচনে উনি প্রমাণ করেছেন ওনার দলকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করার। আসবো আপনার কাছে। জনাব মাসরুল হক, ইয়েতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি, উনি দলটা গঠন করলেন 1978 সালে 1 সেপ্টেম্বর। উনি 3 বছর সময় পেয়েছিলেন। 81 সালে উনি চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। 49 বছরের এই যে রাজনৈতিক দল, সে অর্থে প্রায় 44 বছর ধরে নেতৃত্বে আছেন বেগম খালেদা জিয়া। এই দলটা যখন গঠিত হয় তখন আপনার ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী বিভিন্ন ধরনের মানুষ, নেতাকর্মীরা এই দলে যুক্ত হয়েছিল। একটা গৃহিণী, 3 বছরে রেখে যাওয়া একটা দল, তিনি, যেটা আনোয়ার কালু বললেন, 8-9 বছরের মধ্যে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা রাষ্ট্র ক্ষমতায় চলে গেলেন, তার হাত ধরে, একটা গৃহিণীর হাত ধরে। আপনি এটাকে কিভাবে দেখেন? বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই বেগম জিয়া, তারও একটু পেছনের ইতিহাস বলতে হয়। বেগম জিয়া বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই তার জীবনটা কিন্তু অতিবাহিত হয়েছে। উনি যখন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়, জেনারেল জিয়াউর রহমান তখন মেজর জিয়াউর রহমান শুরুই করেছিলেন এইভাবে। আপনারা জানেন যে আন্দোলন সংগ্রাম যখন তুঙ্গে, দেশের স্বাধীনতা ঘোষণা হচ্ছে, এই মুহূর্তে দেশের প্রধান দল আওয়ামী লীগের সভাপতি এবং তৎকালীন সময়ের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সাহেব নিজে আত্মসমর্পণ করলেন এবং তিনি ওই মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে রাখলেন, নিরাপদ দূরত্বে রাখলেন আমরা বলবো। ওই সময় প্রচন্ড ক্রাইসিস মুহূর্তে জাতি দিশেহারা, প্রচন্ডভাবে দমন পীড়ন চলতেছে পাক আর্মির কাছে। স্বাধীনতা ঘোষণার পর মানে নিরস্ত্র মানুষ চরমভাবে লাঞ্ছিত হচ্ছে, মৃত্যুবরণ করছে, কি করবে দিগ্ভ্রান্ত হচ্ছে। আমরা নিজেরাই চোখের সামনে দেখেছি যে মানুষ কিভাবে ছুটাছুটি করছে, নিজের সহায় সম্পদ ফেলে ইন্ডিয়াতে পালিয়ে যাচ্ছে নিজের জীবনটুকু বাঁচানোর জন্য। সেই সময় যখন জিয়া রহমান সাহেব ওই রিভোল্ট বললেন এবং যুদ্ধের নেতৃত্ব নিজের হাতে নিলেন, তখন তো বেগম জিয়ার জন্য অত্যন্ত ক্রাইসিস পিরিয়ড, খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে উনি গেছেন।
কারণ জিয়াউর রহমান যেখান থেকে ইয়ে আহ, স্বাধীনতার ঘোষণা দিলেন কালুরঘাট থেকে, বেগম জিয়া কিন্তু তখন জিয়াউর রহমানের কাছে ছিলেন না, দূরে ছিলেন। পরবর্তীতে তাকে তার সেই দুই ছোট সন্তান কোকো এবং তারেক রহমান, তাদেরকে সামলাইতে হয়েছে। আবার দেশে তার স্বামীকে যুদ্ধের সঙ্গে যাতে যুদ্ধ করতে পারে এবং যুদ্ধের নেতৃত্ব দিতে পারে তার জন্য তাকে উদ্বুদ্ধ করতে হয়েছে বা তাকে প্রেরণা যোগাতে হয়েছে। এখন যদি উনি ভাবতেন বা জিয়াউর রহমান সাহেব ভাবতো যে আমি এই কাজ করলে আমার তো, যে কাজ জিয়াউর রহমান সাহেব করেছিলেন বিদ্রোহ করে সেনাবাহিনীর মধ্যে থেকে, তাতে তো তার যদি পরিণতিটা আমাদের বিজয়ের পর্যায়ে না যেত, তাহলে তো ওনার নিঘাত ইয়ে হতো, কোর্ট মার্শাল হতো এবং তার ফাঁসি হতো। সেক্ষেত্রে জিয়াউর রহমানের সহধর্মী হিসাবে বেগম জিয়াকেও তো প্রচন্ড কষ্ট এবং লাঞ্ছনার মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু সেটা তিনি মোটেও কোনো দিকে না থেকে উনি নিজের মতো করে নিজেকে সামলিয়েছেন এবং তিনি জিয়াউর রহমানকে অনুপ্রেরণা দিয়েছেন। এই যে তার রাজনীতিতে জিয়াউর রহমানের উত্থান এবং জিয়াউর রহমানকে পেছন থেকে সাপোর্ট করার এই যে অবস্থা থেকেই উনি ওইভাবেই তারপর মুক্তিযুদ্ধে আমাদের জয়ের পরে কু, পরের পাল্টা কুয়ে জিয়াউর রহমান সাহেবকে আটক করা, গৃহবন্দী করা এবং তাকে প্রায় মৃত্যুর কাছাকাছি যাওয়া। ওই সময় উনি বাসা যখন করেছেন, ওনাকে গৃহবন্দী করেছেন, তখন উনি বেগম জিয়া শুধু একজনের কাছে টেলিফোন করেছিলেন, ওর নামটা আমি ভুলে গেলাম, উনি ব্রিগেডিয়ার। ওনাকে টেলিফোন করে বলেছিলেন যে ভাই এই অবস্থা, জিয়াউর রহমান এইভাবে এখানে নজরবন্দি আছে। তো ওই দুঃসময়ের মধ্যে, ওটাও তো আগুনের মধ্যে, সেই আগুনের মধ্যে উনি সাহসের সঙ্গে টেলিফোন তুলে, যেটা তার করার কথা না, বা অন্য কোনো গৃহবধূ হলে এতটা সাহস বা ঝুঁকি নিতে পারত না, উনি করেছিলেন টেলিফোন। সেই টেলিফোনের প্রেক্ষিতে ওই ব্রিগেডিয়ার জেনারেল সাহেব এসছেন, ওনারা সাফাত জামিল এবং অন্যান্যর সঙ্গে যোগাযোগে এসে সাতপাঁচ করে তো জীবন অনেক ঘটনার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট জিয়ার জীবনকে রক্ষা করেছে। এই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে উনি প্রচন্ড একজন লড়াকু এবং দুঃসাহসী মানুষে পরিণত হয়েছে। এবং সেই দুঃসাহস, তার সেই সাহস, তার সেই লড়াই করার, এবং পরবর্তীকালে জিয়াউর রহমান সাহেব চলে যাওয়ার পরে তার তো দলের দায়িত্ব, এমনি সাধারণ গৃহবধূ হলে তো দায়িত্ব নেওয়ারই কথা ছিল না। উনি তো তাকে ধরে আমাদের সাধারণ গৃহবধূ হলে তাকে ধরে তুলে বসানোই যেত না, এরকম অবস্থা কেন। কিন্তু উনি জিয়াউর রহমান সাহেবের শাহাদত বরণের পরেও উনি কিন্তু বিচলিত হন নাই। তার সন্তান নিয়ে ভেবেছেন ঠিকই, কান্নাকাটি করেছেন, সবই করেছেন, কিন্তু তিনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন যে জিয়াউর রহমানের এই যে অক্লান্ত পরিশ্রমে গড়ে যাওয়া এই দল, এত জনপ্রিয় একটা দলকে বাঁচাতে হলে ওনার কাছে যখন মামা বললেন ওটা, সেই সময় দলের ভেতরে জিয়াউর রহমান সাহেব যখন চলে গেলেন, তখন আপনি যেটা বললেন যে ডানপন্থী, বামপন্থী, তারপরে মধ্যপন্থী, এদের মধ্যে তো এই দল নিয়ে তখন একটা বিভাজন, কিংবা দলের নেতৃত্বে কারা আসবে। আমি নাম করে বলতে পারি, শাহ আজিজুর রহমান সে সময় প্রধানমন্ত্রী, উনি মুসলিম লীগের মানুষ। বি চৌধুরী ডেপুটি প্রাইম মিনিস্টার, উনি জাগো দলের মানুষ। তারপরে অন্যান্য যে সমস্ত নেতৃবর্গ ছিলেন, ক্যাপ্টেন হালিম চৌধুরী, এস এ বারিয়েটি, তারপরে আপনার কর্নেল আকবর সাহেবরা, ওনারা ছিলেন বাম ঘরানার মানুষ, হ্যাঁ, ভাষণ নেপের মানুষ ছিলেন। এই মানুষগুলা তখন কেউ কাউকে মানার মতো অবস্থানে ছিলেন না। ফলে দলটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার মতো পর্যায়ে টলটলমান অবস্থায় ছিল। এই অবস্থায় তখনই নেতারা সিদ্ধান্ত নিলেন যে দলকে এই অবস্থায় বাঁচানোর জন্য, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একমাত্র ব্যক্তিত্ব হচ্ছেন বেগম খালেদা। বেগম খালেদা জিয়াকে দিয়ে দল ভাঙার যে প্রচেষ্টা ছিল সেটা থেকে মুক্ত করা গেছে, মুক্ত করা, তাই নয় কি? জি জি।
আচ্ছা, যদি আমরা আলোচনাটা ওই জায়গায় রাখি, আমি আনোয়ারুল হক কালু আপনার কাছে যদি আসি, বেগম খালেদা জিয়া আমাদের মফস্বলে আপনারা যারা রাজনীতি করছেন জনগণের মাঝে বেগম খালেদা জিয়া যতটা পরিচিত নেতাকর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে, জিয়াউর রহমান সেই অর্থে অতটা সময় পাননি। সেই ক্ষেত্রে জিয়াউর রহমান বলতে ওনার যে খাল কাটার যে ছবি, ওনার কিছু বক্তব্য, এগুলার সাথে ফিউ পার্সেন্টেজ একটা মানুষ গুলা হয়তো খুব পরিচিত ছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া বিএনপির মূল নেতৃত্বটাই দিয়েছেন একটা লম্বা সময় ধরে। ঐক্যের প্রতীক হিসাবে যেটা আনসারুল হক বললেন যে ভাঙনের হাত থেকে রক্ষা করা হলো তাকে ঐক্যের প্রতীক হিসাবে, এবং সকলে সেই ভাঙনটা, সকলকে নিয়ে সে ভাঙনটা রক্ষাও করা গেল। সাধারণ মানুষ, মফস্বলের মানুষগুলা এই দীর্ঘ পরম্পরায় বেগম জিয়াকে আসলে কিভাবে মূল্যায়ন করেন আপনারা যারা গ্রাসরুট লেভেল পর্যন্ত? এটা আপনি ঠিকই বলেছেন। আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে যে আসলে মানে একটা রাজনৈতিক দলের নেতা, যে রাজনীতি হোক, সেই রাজনৈতিক একটা দর্শন থাকে, দর্শনের ভিত্তিতেই সাধারণত নেতা কর্মী উজ্জীবিত হয়। বিএনপির ক্ষেত্রে এবং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমার কাছে একটু এর ভিন্নতা মনে হয়েছে যে উনি মানুষ হিসাবে ওনার মধ্যে এক ধরনের সম্মোহনী শক্তি, যা মানুষকে সবচাইতে বেশি আকৃষ্ট করেছে, এবং এই সম্মোহনী শক্তির কারণেই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই আম জনতার কাছে, সাধারণ মানুষের কাছে, যাদের কোনো পাওয়ার আকাঙ্ক্ষা নেই, একদম সাধারণ যারা মানুষ, মানে যারা রাজনীতিকেও ওইভাবে ধারণ করে না, তারা কিন্তু এই সম্মোহনী শক্তিতে মূলত আকৃষ্ট হয়েই কিন্তু বিএনপির প্রতি আজ পর্যন্ত তাদের এই সমর্থন অব্যাহত রেখেছে। এবং এটা একটা মানে অন্যরকম বিষয় আমার কাছে মনে হয়েছে যে একজন রাজনৈতিক নেতার এই মাত্রায় যদি সম্মোহনী শক্তি থাকে, তাহলেই কেবল সম্ভব এইভাবে এই সুদীর্ঘ সময় আম জনতার মধ্যে। দেখেন, আমরা যারা একটু উচ্চ পর্যায়ে আমাদের যারা নেতৃত্ব দেয় বা নেতা, তাদের অভ্যন্তরে এক ধরনের জটিলতা কিন্তু বিগত দিনেও ছিল, এখনো কম বেশি হয়তো বা আছে। কিন্তু এদেশের একদম যারা সাধারণ মানুষ, যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতি থেকে যারা ওইভাবে চাওয়া পাওয়ারও তাদের কিছু নেই, তাদের মধ্যে কিন্তু বিএনপি বা খালেদা জিয়ার কোনো বিকল্প তারা ভাবতেই পারে না। এটা আমার কাছে মনে হয়েছে, কারণ আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমি মিশি সমাজে, তাদের সাথে বসি, দেখি, এবং যখন বিশেষ করে নির্বাচনগুলো আসে, মানুষ কেমন জানে এক ধরনের মানে বিএনপির সপক্ষে থাকতে মানে অন্যরকম একটা উৎসাহ বোধ করে এরা। এইটার আমার ব্যক্তিগত অ্যানালিসিস যে এটার একমাত্র মানে কারণ হলো বেগম খালেদা জিয়ার নিশ্চয়ই এক ধরনের সম্মোহনী শক্তি আছে, যে শক্তিতে সে এই সাধারণ মানুষকে এইভাবে আটকে রাখতে সক্ষম হয়েছে। আনসারুল হক, আমরা যদি আলোচনাটা একটু আরেক দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে এই যে নেতৃত্ব দলের প্রতি আমরা দেখছি যে অসহিষ্ণু রাজনীতি, এক দল আরেক দলকে যেভাবে উপস্থাপন করেন, বড় দল, আমি যদি সেই অর্থে যদি বলি, আজকে যদি আওয়ামী লীগই ক্ষমতায় থাকতো, বেগম খালেদা জিয়ার এই তিরোধান যেভাবে উদযাপিত হচ্ছে, তখন কি হতো? এটা একটা বড় কোশ্চেন, তাই নয় কি? বড় কোশ্চেন। তাহলে আমরা দেখছি কি, পালাবদলের সাথে সাথে গত রেজিমের সাবেক প্রধানমন্ত্রী তিনি বেগম খালেদা জিয়া সম্পর্কে স্টেটমেন্ট করছেন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী হিসেবে। তিনি একটা বাণী দিয়েছেন, শোকবাণী দিয়েছেন, এবং ইয়েরা অনেকে সমালোচনাও করছেন যে উনি এটা দিয়েছেন অনেক দেরি হয়ে গেছে, এরকম একটা ইয়েও হয়েছে। দেরি হোক আর যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি যে জীবিত সময় রাজনীতির এক ধরনের চিন্তা, আপনাকে শত্রু মনে করছি আমি, আপনি আমাকে শত্রু মনে করছেন, আপনার কোনো কিছুই আমার কাছে ভালো না,
আমার কোনো কিছুই আপনার কাছে ভালো ভালো না। কিন্তু যখন আমরা একজন চলে যাচ্ছি তখন তার প্রশ্নে আবার স্তুতি গাচ্ছি। এই রাজনীতিটা কিন্তু বাংলাদেশে বর্তমান বেগম জিয়ার তিরোধানের পর শেখ হাসিনার যে শোক বার্তা সেটাই প্রমাণ করে। কারণ কি মনে করেন আপনি আসলে এখন দেখুন, এটা থেকে? কারণটা যদি আমরা যাই বলি, এটা যতটা না হীন রাজনীতি মধ্যে দিয়ে এই বিষয়গুলাকে চর্চা করে, এইটা যদি না থাকতো তাহলে এদেশের রাজনীতিটা কি গণতন্ত্রায়ন হতো না? নিশ্চয়ই। অবশ্যই হতো, অবশ্যই এইটুকুকে যদি বাদ দেওয়া যেত, বাদ দেওয়া যেত। একে অপরের প্রতি যদি সেই শ্রদ্ধাবোধটা আমাদের একটু টলারেন্স থাকলেই তো আমার Right, ডেমোক্রেসিকে আমি এটা বলতে চাই, টেনে নিয়ে যেতে পারতাম। টেনে নিয়ে যেতে পারতাম, তাই না? তাহলে এই বেগম জিয়া সম্পর্কেও শেখ হাসিনার নানান কুরুচিপূর্ণ মন্তব্য, এবং বেগম জিয়াও যে আসলে সেই ধরনের কোনো কটূক্তি করেননি তাদের সম্পর্কে, ব্যাপারটা তা না। ওনাকে পার্লামেন্টে দাঁড়িয়েও বলতে শুনেছি যে না, শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে গ্রেনেড ছিল। এটাও আমরা সেই অর্থে যদি বলি, এক ধরনের যে কাদা ছোড়াছুড়ি, এটা আমাদের দূরত্বের যে রাজনীতি, বিভাজনের যে রাজনীতি, এইখান থেকে যদি সরতে পারতাম তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমরা পেতাম। আপনার কি মনে হয়? না, গণতান্ত্রিক রাষ্ট্র পেতে হলে আমাদের নেতৃবর্গকে অবশ্যই ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকে মজবুত করতে হবে, নিজেকে গণতন্ত্র মনা হতে হবে। আর গণতন্ত্র মনা হতে হলেই প্রথমে আপনাকে আপনার ভিতরে যথেষ্ট উদারতা আনতে হবে, পরমত সহিষ্ণুতার যে প্র্যাকটিসটা, এটা করতে হবে। আমি সব জানি, আমি সব জানতা, এইটা ভাবার চাইতে যদি বলি আমরা সবাই জানি এবং সবাই মিলি গণতন্ত্রকে রক্ষা করতে পারবো, এই মানসিকতা থাকলে গণতন্ত্র অবশ্যই তার স্বাভাবিক গতিটা পাবে। এবং আমরা যদি ক্ষমতার মোহে, প্রচন্ডভাবে ক্ষমতার লোভী না হয়ে, ক্ষমতার মোহে আবিষ্ট না হয়ে যদি গণতান্ত্রিক পন্থায়, গণতান্ত্রিক পদ্ধতিতে এবং গণতন্ত্রকে সমুন্নত রেখে এই যে পরিবর্তনের, রাজনৈতিক পরিবর্তনের যে স্বীকৃত যে আপনার পন্থা আছে, জেনারেল ইলেকশন, এইটার প্রতি যদি আমরা লয়াল থাকতাম, এইটা যদি আমরা আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে নিয়ে আসতাম, তাহলে গণতন্ত্র তো অবশ্যই তার সামনে গতি পেত এবং গণতন্ত্র সঠিক জায়গায় পৌঁছাতো। আমি আপনাকে বলি যে এই যে এরশাদ বিরোধী আন্দোলনে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একসঙ্গে করতে করতে শেখ হাসিনা এবং অন্যান্য জামাত ইসলাম মামা বললেন আপোষ করলো, বেগম জি আপোষ করেন। এখন ওই সময় তাহলে আমাদের ভিতর কাজটা কি করেছিল যারা আপোষ করেছেন? একটা উদগ্র ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতার ভাগিদার হওয়ার একটা উদগ্র লালসা, এটাই কাজ করেছিল। যদি তাই না করতো, যাকে 3 দিন আগে বিশ্ব বেহায়া উপাধি দেওয়া হলো, শেখ হাসিনা বললেন যে যারা আন্দোলনের বিপক্ষে যে এরশাদের ইলেকশনে অংশগ্রহণ করবে, তারা দেশের শত্রু হিসাবে পরিগণিত হবে। তারই কয়দিন পরে, যে মুখ দিয়েই এই কথাটা বেরোল, আপনি দেখেন, তারই কয়দিন পরে তারাই আবার যে এরশাদের ইয়েতে ইলেকশনের সঙ্গে পার্টিসিপেট করল। এই যে আমাদের ভিতরে এবং বাহিরে আলাদা চেহারা, আপনি যেটা একটু আগেও বলেছেন যে আমাদের মুখে এবং কর্মে আলাদা, এই মুখ এবং কর্মে যদি আমাদের আলাদা অবস্থাটা না হতো, আমরা আমাদের দেশটা তো বয়স খুব কম হলো না, কিন্তু বারবার চেষ্টা হয়েছে গণতন্ত্রে ফিরে আসার, বারবার গণতন্ত্র মার খেয়েছে। সেখানে রাজনীতিবিদরা যেমন ভুলভ্রান্তি আছে, দোষী আছে, সেই সঙ্গে আমাদের দেশের এই যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে আপনি জানেন, একসময় দেখেছেন যে 60-এর দশকে প্রচন্ড ভাবে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে প্রায় মাঝে মধ্যে সামরিক কূ। পাকিস্তান তো এখনো সেইভাবেই আছে। আমাদের বাংলাদেশে, তারপর মিডল ইস্টের বিভিন্ন ছোটখাটো আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে এই সামরিক উর্দে পড়া, এখনো মিশরেও দেখেন সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বসে আছে। সেখানে একটা দীর্ঘ লড়াই সংগ্রামের পর মোহাম্মদ মুরসির নেতৃত্বে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সে মুরসির গণতান্ত্রিক সরকার যখন গণতান্ত্রিক রাস্তায় চলতে গেল,
তখন দেশীয় এবং বিদেশি যে সমস্ত কাহিনী শক্তি তাদের হাতে ঘা লাগলো, তাদের ভেস্টেড যে ইন্টারেস্ট সেগুলো ব্যাহত হইতে লাগলো, ষড়যন্ত্র শুরু হইলো মুর্শিকে কি করি ক্ষমতাচ্যুত করা যাবে, এবং বিভিন্ন বহিঃশক্তির সহযোগিতায় জেনারেল সিসি মুর্শিকে একেবারে বলা নেই কওয়া নেই উৎখাত করে ক্ষমতার দখল করে নেয়। এই যে যেমন আমরা রাজনীতিবিদরা নিজের কাজ চলাচল করি, আমাদের গণতান্ত্রিক চর্চাটা আমরা করি না, আমরা অপরের মতামতের গুরুত্ব দেই না, আমরা চাই না যে আমি ক্ষমতায় এসেছি, নির্বাচনে যে ক্ষমতায় আসবেন তাকে আমি মেনে নিয়ে তার সঙ্গে কাজ করবো, বিরোধী কাজ করব, এই মানসিকতাটা আমাদের এখনো গ্রো করেনি। এখন কেন গ্রো করেনি এটা কথা বলতে গেলে আবার অন্য সমাজ ব্যবস্থার আদলে বলতে হয় যে এই যে আমাদের মানসিকতা একেবারে ব্রিটিশের রেখে যাওয়া কলোনিয়াল যে মানসিকতা, এই মানসিকতা থেকে এই ইতরামের থেকে আমরা বেরোতে পারি, আমাদের রাজনীতিবিদেরও বেরোতে পারি। আচ্ছা, আমরা যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে আমি আনোয়ার হক কালুর কাছে বলি যে একটা উচ্চতর নৈতিক আদর্শ চর্চাই রাজনীতির মটো হওয়ার কথা, তাই নাকি? সেই ক্ষেত্রে আমরা সেটা তো দেখলামই না, কর্মসূচি ভিত্তিক রাজনীতি খুব বেশি লক্ষ্য করলাম না। আনসারুল হক বলছিলেন যে, আপনিও উল্লেখ করছিলেন যে এমন একটা সময় বেগম খালেদা জিয়ার বিএনপির হাল ধরতে হয়েছে যখন এই দলটা ভাঙনের পথে ছিল, কামড়া কামড়ি বেঁধে গেছিল। সেই সময় ঐক্যের প্রতীক হিসাবে তিনাকে আমরা যদি পাশের রাষ্ট্র ভারতেও যাই, ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও আমরা কিন্তু দেখি একদল আর এক দলের সাথে যে আসলে গিবদ চর্চা এবং আইনগতভাবে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারেস করা ক্ষমতার প্রশ্নে, যেটা বাংলাদেশে সেখানকার চেয়ে অনেক বেশি প্রকট। তারা হয়তো বা একটা নির্বাচনী ব্যবস্থাটাকে সুসংহত করতে পেরেছে, যার কারণে হয়তো সেই ব্যবস্থাটার উপরে তাদের আস্থা আছে, যার কারণে 5 বছর হয়তো নিষ্পেষিত হলেও তারা পরের নির্বাচনটার জন্য অপেক্ষা করে। আমরা কিন্তু সেই জায়গাতেও যেতে পারিনি। আমার প্রশ্নটা হচ্ছে, এই ক্যানভাসটা এইভাবে বলার চেষ্টা করছি আমি, আমরা কি আসলে এই উদার একটা গণতান্ত্রিক চর্চা, একটা আদর্শ চর্চা, এইটার মধ্যে ঢুকতে পারছি নি, কিন্তু আবার দল ভেঙে যাবে যে কোনো সময়, সেটা আইদার আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ওই বাম ডানের অন্যান্য দলগুলা হোক, সেখানে নেতা নির্ভর হতে হচ্ছে, ওই নেতাকে ঐক্যের প্রতীক হতে হচ্ছে, পরিবারতন্ত্র খুব মুখ্য ভূমিকা পালন করছে। এইটা কি আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় একটা ক্ষতি করছে না আমাদের? আপনার কি মনে হয়? না, এটা আপনার সাথে, আপনার এই কথার সাথে আমি একমত। তো সমস্যাটা যে জায়গায়, মানে আমার এই মানে খুব অল্প সময়ে রাজনৈতিক যে চর্চা, সেই চর্চায় আমার যেটুকু মনে হয়েছে আর কি, যে শুধু আমাদের দেশ বলে না, এই উপমহাদেশের মানুষের চরিত্রই কিন্তু উত্তরাধিকারের বাইরে আমরা বেরোতে পারলাম না। যে কারণে আপনি যে শুধু আমাদের দেশে, ইন্ডিয়াতে এখন বিশেষ করে এই যে বিজেপি ক্ষমতায় আসার পরে, কারণ ডানপন্থীদের সাথে উদারপন্থীদের এক ধরনের কনফ্লিক্ট কিন্তু আমাদের এই উপমহাদেশে দীর্ঘদিন ধরে চলমান আছে। এখন এখানে আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমরা যারা মধ্যপন্থী মানুষ, আমরা যারা একটু উদার গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা চলতে চাই, থাকতে চাই, এদের প্রধানতম শত্রু উগ্র আপনার ধর্মীয় সম্প্রদায় যারা আছে বা ডানপন্থী রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, তারা আমাদের প্রধান অন্তরায় হিসাবে সমাজে ওদের একটা কাজ আছে। এবং এই কাজটা যে শুধু মানে এইটার একটা আন্তর্জাতিক বলয়ও আছে, আমার যতটুকু ধারণা আর কি। এবং সেই বলয় থেকেই কিন্তু বিশেষ করে আমাদের মতো এই জাতীয় দেশগুলো বা আমাদের এই উপমহাদেশে তাদের মানে ক্রিয়াকর্ম বেশ ভালোভাবেই, খুব সুচারুভাবেই তারা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। এর পেছনে অন্যতম আর একটা কারণ যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমাদের এই উপমহাদেশের মানুষের শিক্ষার ঘাটতি আছে এক ধরনের। সেটা আপনি ইন্ডিয়াই বলেন আর আমাদের দেশই বলেন, বা একমাত্র শ্রীলঙ্কা ছাড়া আমাদের আশেপাশে অন্য সব জায়গারই কিন্তু শিক্ষার এক ধরনের ঘাটতি আমাদের রয়ে গেছে। এবং এই জায়গাগুলোতে তাদের কাজ করার
সুবিধা তারা সবসময় পেয়ে থেকেছে, এবং সেই কারণেই ওদের ওই কর্মকাণ্ডের কারণেই আমাদের মধ্যে যে আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমরা মধ্যপন্থী বা উদার গণতন্ত্রের পক্ষের মানুষ, তারপরেও আমাদের মধ্যেও এক ধরনের বিভাজন কিন্তু তারা সৃষ্টি করে রাখার একটা চেষ্টা করছে, এবং অনেক ক্ষেত্রে সেগুলো সফল হয় তারা। সেক্ষেত্রে এখন এর থেকে উত্তরণের পথ যেটা, আমরা যদিও আমরা মফস্বলের খুব ছোট চিন্তার মানুষ, আমরা আমাদের জায়গা থেকে, আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তায় থেকে যেটা মনে হয়েছে আর কি, যে বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, পতিত স্বৈরাচারের মানে যে মানে দুর্দান্ত দাপট ছিল গত 15 বছর, মানুষ একরকম ভুলেই গেছিল যে এদেশে আবার গণতান্ত্রিক চর্চা হওয়ার সুযোগ সৃষ্টি হবে কিনা। আমরা এখনো মনে করছি যে আমরা আমাদের সামনে এখন যে সুযোগটা সৃষ্টি হয়েছে, আমরা যদি এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি, তাহলে নতুন করে সবাইকেই কিন্তু একটা জাতীয় ঐক্যের জায়গায় এসে দাঁড়াতে হবে। যদি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সহ এদেশের রাজনীতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে আপনি আমাদের বামপন্থী এবং এই যে আমরা যারা মধ্যপন্থী আছি, সকলে মিলে এক ধরনের একটা ঐক্যের খুব প্রয়োজন। এই ঐক্যটা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি জানি না এটা মানে ব্যাহত হবে কিনা, বা তার এই ঘাটতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি এটা পূরণ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি যদিও। তবে এটা করতে পারা শুধু কারোর একার ব্যাপার না, আসলে রাষ্ট্রটাকে যদি রক্ষা করতে হয়, এই মুহূর্তে রাষ্ট্রটা যে মাত্রায় মানে আমার বোধের জায়গায় থেকে আমি যা বুঝতে পেরেছি সেটুকু হলো যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে যদি ফেল করে। যদি আমরা ফেল করি, বা যারা একটু গণতান্ত্রিক চিন্তার মানুষ বা যারা বামপন্থী চিন্তা করে, যারা আপনার মুক্ত চিন্তার মানুষ, সকলের এক ধরনের একটা ঐক্যের খুব জরুরি। খুব জরুরি। আনসারুল্লাহ, ইয়েতে তৃণমূল পর্যায়ে সবাই তো ধরেন গতকালকে থেকে আপনারাও আপনাদের কাছেও তৃণমূলের নেতা কর্মীরা আসছে, সেক্ষেত্রে বেগম জিয়ার বিদায় হয়তো অনেকে আশা করছিল যে অন্তত ওনার যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনটার হয়তো ওনাকে ঘিরেই একটা এই নির্বাচনটা বিএনপি করতে চেয়েছে, কিন্তু এটা করতে পারলেন না। এই যে ওনার চলে যাওয়া, ওনার বিকল্প হিসাবে তারেক জিয়া এখন সরাসরি চেয়ারম্যান আর কি, এটা হয়তো সাংগঠনিক একটা ব্যাপার যে একটা লাগে, কিন্তু এখন ওনার অনুপস্থিতিতে পার্মানেন্ট হয়ে গেছে, তাহলে আলটিমেট উনি চেয়ারম্যান। সেই ক্ষেত্রে তারেক জিয়া কতটা এটাকে ধরে রাখতে পারবে, কতটা মিট আপ করতে পারবে তৃণমূলের এই মানুষগুলা, তাদের তাদের মতামতটা কি, তারেক জিয়াকে তারা কোন পর্যায় পর্যন্ত দেখতে চাচ্ছে? এখন খালেদা জিয়া চলে যাওয়া এবং জিয়াউর রহমানের অনুপস্থিতি দুটি দলকে একটু কঠিন অবস্থার মধ্যে তো অবশ্যই ফেলবে। দেশেরও খালেদা জিয়া বেঁচে থাকলে দেশের এই গণতান্ত্রিক উনি কিছু করতে না পারুক, তারপর তার একটা প্রভাব দেশের সর্বমহলে। উনি তো আমার বিশ্বাস বা পেপার পত্রিকা যেভাবে লেখছে, উনি কিন্তু আর দলের নেতা ছিলেন, উনি কিন্তু সমগ্র জাতির নেতা হয়ে উঠছেন, ঐক্যের প্রতীক হয়ে উঠছেন। সেই ঐক্যের প্রতীকটা যখন হারিয়ে যায়, তখন ঐক্যটাকে আবার ধরে রাখা, ঐক্যটাকে আবার সেইভাবে সংহত করা, এটা তো কঠিন কাজই বটে। তো তারপরেও আমার বিশ্বাস আমাদের দলের তৃণমূল পর্যায়ের মানুষ যারা জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম জিয়ার আদর্শের জন্য লড়াই করেছে এবং থেকে যে চলেছে, তার আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আপনার ইউনাইটেড হবে এবং তারা নিজেদের মধ্যেও তাদের বোধোদয় ঘটবে এবং তারেক রহমান সাহেব মোরলেস এটাকে ওভারকাম করবেন বলে আমার বিশ্বাস। কারণ তিনি
আমাদের দলের উপর যে অত্যাচার গেছে, তার উপরে যে অত্যাচার গেছে, যে নিপীড়ন হয়েছে, ফ্যাসিস্ট সরকার এই 17 বছর ধরে আমাদের উপর যে জুলুম করেছে, সবটাই কিন্তু তারেক রহমান বেগম জিয়া তো অসুস্থ, তারেক রহমান সাহেব লন্ডন থেকে শুধুমাত্র আপনার মতো এরকম একটা কম্পিউটার নিয়ে স্কাইপিতে আমাদের সঙ্গে টাইম টু টাইম কথা বলে আমাদেরকে অনুপ্রেরণা যুগে আমাদের মানুষকে মোটিভেট করে তিনি কিন্তু আজকে এই জায়গায় দলকে নিয়ে আসছেন। সেখানে খালেদা জিয়ার যে আশীর্বাদটা ছিল আরেকটু বেশি হয় আমাদের দলের জন্য উপকার বয়ে আনবে। এখন খালেদা জিয়া না থাকলে নাই যখন তখন তার আদর্শ, তার গণতান্ত্রিক চর্চা, তার দেশপ্রেম এবং সর্বোপরি তার দেশের স্বাধীনতা রক্ষার যে অনড় মনোভাব, দৃঢ় চেতা মানুষ, তার এই সমস্ত গুণাবলীকে আমরা যদি বুকে ধারণ করতে পারি, আমার বিশ্বাস আমাদের নেতাকর্মীরা আমরা বিশ্বাস করি যেটা আমাদের মনের মধ্যে আছে এবং আমরা সেটা আগে যেতে পারবো। একটু বলি মেহেরপুরের ব্যাপারে ছোট্ট একটা উদাহরণটা আনি আমরা। ইতিপূর্বে মেহেরপুর যখন দলে বিভিন্ন সময় আমার দলে হোক আর আওয়ামী লীগে হোক বিভাজন হয়েছে, তখন কিন্তু আপনার দেখা গেছে নৌকার বিরুদ্ধে ট্রাক নিয়ে ভোট হয়েছে, ধানের শেষের বিরুদ্ধে অন্যান্য প্রতীক নিয়ে ভোট হয়েছে, বা ধানের শেষের কিছু লোক অন্য দলের লোকজনের কাছে ধানের শেষের ওই মানুষটাকে পছন্দ করতে পারেনি, থাকতে পারেনি। কিন্তু বেগম যার মৃত্যুতে মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমরা তো মামারা তো অরুণের সঙ্গে ছিল, আমরা একটা জায়গায় আছি। এখানে প্রথমেই বেগম জিয়ার এই মৃত্যুটা আমাদেরকে দারুণ ভাবে শক করেছে, আর না জবাবার হয়ে গেছে, এখন উই শুড ইউনাইট, এটা আমাদের মনে। এবং আমরা গত কয়েকদিন ধরেই আমি এবং ইলিয়াস আমরা দুজনেই চিন্তা করে নিয়েছিলাম যে ঘটনা যাই ঘটুক, এই 18-20 বছর যে নির্যাতনে আমরা ধানের শেষের বাইরে কখনোই যাব না। সেটা অরুণই পাক আর কামরুই পাক, যেই পাক না, উই আর ম্যান অফ ধানের শেষ, আমাদেরকে এই জায়গায় দাঁড় করাতে হবে। আমরা সেই জায়গায় দাঁড়িয়েছিলাম। এই চাপটা অনুভব করলেন কর্মীদের কারণে? না বলা যায় এটা না, কর্মীদের কারণ, কর্মীরা, কারণ আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আমরা নিজেরাও আমাদের অতীত তিক্ত অভিজ্ঞতার থেকে আমরা এই চাপটা অনুভব দেখেন 111 এর সময় যে চাপটা ছিল, 111 এর সময় সেখানে কিছু নেতা সেই চাপ নিয়ে কিন্তু এই দলকে ভাঙতে গিয়েছে, কিন্তু কর্মীরা ঐক্যবদ্ধ ছিল, তাই নয় কি? আমি এ কারণেই বলছি, তাহলে কি এই বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আপনাদের যে প্রেশারটা আপনারা অনুভব করছেন আসলে নেতা হিসাবে করছেন না কর্মীদের একটা চাপ আছে? আমি এটা বলছি। এবং আমি নেতা, আমি যতটা অনুভব করছি আমার কর্মীরাও করছে, কিন্তু নেতা হিসেবে কর্মীর চাইতে তো আমরা আরেকটু বেশি বেশি করে করছি, যার ফলে আমি কর্মীর কাছে যাচ্ছি, কর্মীদেরকে ইউনাইট করছি, কর্মীদেরকে বলছি, বলার পরে আল্লাহর মর্জি মেহেরপুরে এমন অবস্থা হয়েছে যে আমরা তো টাকাও জমা দিয়েছিলাম, মিল্টন বলেছিল আমি ভোট করবো, আমরা দুজনের কাছে কথা বলেছি, আমিও বলেছি, ইলিয়াস বলেছি যে দেখো তোমরা যদি দুজনে ভোট করো তাহলে একটা লোক তোমাদের সঙ্গে আমরা যেতে দেবো না, একটাও না। মেহেরপুরের সমস্ত কমিটিগুলো করেছি, আমি, ইলিয়াস, হাফি, বাসার, এরা মিলি। থানায়ও আমরাই করেছি, সঙ্গে এটসেট্রা ছিল। তো আমাদের সঙ্গে এই দলের আমরা যেখানে আছি এখানকার জনগণের যে যোগাযোগ হয়েছে, আমরা তার মধ্যে টেলিফোন, কথোপকথন, বিভিন্ন জায়গার মানসিকতা সবগুলা পাচ্ছি। আমরা বলেছি যে না, আমাদের মানুষের টেম্পারামেন্ট হচ্ছে যে ধানের শেষের বাইরে না। তোমরা এই যে কামরু যে ইয়েটা টাকাটা জমা দিয়েছে, এটা কিন্তু আমাদের এই প্রেশারের কারণে সে আমাকে ইলিয়াসকে বলার সাহসটা রাখেনি, আমাদেরকে বলেনি, আমাদেরকে একটু সাইডে রেখেই টাকাটা জমা দিয়েছে। তারপরে আমরা তাকে বলেছি এবং সে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, এবং মিল্টন এবং তারা মিলিয়ে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের নির্বাচন, দল যেখানে আছে ধানের শীষের পক্ষে আমরা কাজ করবো, whoever he be the candidate। কিন্তু আমাদের কথা হচ্ছে ধানের শীষ হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য এবং ধানের শীষ আমাদের প্রাণের প্রতীক। আমরা এর বাইরে আর কখনো যাবো না, কারণ একবার ধানের শীষ যাওয়ার পরে এখানে জয়নাল সাহেব এমপি হয়ে গেছে নির্বাচনের কারণে, এবং সেখানে অরুণ ধানের শীষের পক্ষে ছিল, আমরা বিপক্ষে ছিলাম, রেহাই কিন্তু আমরা কেউ পাইনি। জেলখানায় কিন্তু তারাও গেছে, আমরাও গেছি, কাটাই উঠেছে একসঙ্গে, মামা আমি একসঙ্গে উঠেছি। ওদিন থেকেই আমাদের মোটামুটি আমরা এক জায়গায় ছিলাম,
কিন্তু আমাদের কেন্দ্রের, এখন বললে তো কেন্দ্র আমার হয়তো আমাকে বহিষ্কার করে, এই যে কেন্দ্রের আমাদের হিসাবটা, অরুণকে নমিনেশন দিল, তো তুমি কিরকম তোমার ইয়ে ছিল, সার্ভে ছিল যে অরুণকে দিয়ে দল চলবে না, দলটা অন্যকে দিতে হবে? আর এখন তুমি কোন সার্ভেতে অরুণ ছাড়া এমপি হতে পারবে না, দল চলবে না? তাহলে এই যে, তাহলে বিভাজনটা আমাদের নেতৃত্ব পর্যায়ে, এবার যে তৃণমূল পর্যায়ে যে বিভাজনটা, এটা তো আমরা করিনি, এটা একেবারে ইট ইজ টোটালি ক্রিয়েটেড বাই আমাদের সেন্টার। সেন্টার। আসবো আপনার কাছে আনুরাগ কালু, উনি যেটা বলছেন আপনি কিভাবে দেখছেন যে আসলে এই বেগম জিয়ার তিরোধান আপনাদের ঐক্যবদ্ধ করার একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসাবে কাজ করছে? এই যে একে অপরের নিকট অতীতেই যে বিভক্তির যে বাক্য দিয়ে একে অপরের বিষোদ্গার করতে দেখলাম, তো এই ঐক্য কি আসলে প্রকৃত অর্থে ঐক্যের জায়গায় নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করছেন কিনা? না, এবং একই সাথে যদি প্রশ্নটা রেখেই যাই তারেক জিয়াকে কেন্দ্র করে, যে তার মায়ের অনুপস্থিতিতে সে কতটা আসলে ক্যাপাবল হবে আসলে এই তাৎক্ষণিক, যেহেতু সামনে নির্বাচন, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি মানে যেহেতু প্রশ্নটা দুই পর্বের আর কি, আপনি স্থানীয় বিষয় তো মামা বললোই আর কি, এখানে আমার কিছু দ্বিমত আছে আর কি। তবে আমি ব্যক্তিগতভাবে স্থানীয়ভাবে আমি যেটা মনে করি আর কি, যে একটা বড় রাজনৈতিক দলে নেতৃত্বের এক ধরনের প্রতিযোগিতা থাকে। তো সেই প্রতিযোগিতার মানে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে তারও একটা সংস্কৃতি থাকা দরকার ছিল। সেই সংস্কৃতির হয়তো কিছুটা ঘাটতি আপনারা মিডিয়ার লোক হিসাবে হয়তো লক্ষ্য করেছেন। কিন্তু আমার একটা বিশ্বাস, আপনার এই মানে আমাদের এই ইয়েটা যখন হয়, প্রথম একটা আলোচনায় আমি কিন্তু এই কথা বলেছিলাম যে আমরা যাই করি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। অল্টারনেটিভ নেই। এটা আমি কিন্তু এর আগে ওই প্রথম দিককার একটা টকশে আপনার সাথে এই আলোচনায় আমি বলেছিলাম। দ্বিতীয়ত, আপনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ব্যাপারে যে কথাটা বললেন, যে হ্যাঁ, ওনার জন্য তো অবশ্যই বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি একটা বড় চ্যালেঞ্জ। তবে গত 17 বছর উনি লন্ডন থেকে যেভাবে দলকে পরিচালনা করেছেন এবং ওনার বিভিন্ন বক্তব্য এবং দেশে আসার পরে ওনার কথাবার্তা, এবং ওনার যেদিন উনি আমাদের এই দেশে মানে প্রত্যাবর্তন হলেন দ্বিতীয়বারের মতো, তখন ওনার যে বক্তৃতা নিশ্চয়ই শুনেছেন আপনারা। সেই বক্তৃতার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রচলিত রাজনীতির যে বিষয়, ওনার বক্তৃতায় কিন্তু এই বিষয়গুলো ছিল না। উনি কাউরির বিরুদ্ধে অভিযোগ করেনি। আপনার নিশ্চয়ই মনে আছে যে উনি যে মাত্রায় নির্যাতিত হয়েছে, ওনার পরিবার যে মাত্রায় নির্যাতিত হয়েছে, ওনার দল যে মাত্রায় নির্যাতিত হয়েছে, উনি কিন্তু ওই নির্যাতনের কোনো সমালোচনা উনি করেননি। উনি ঐক্যের কথা বলেছেন, সবাইকে এক হওয়ার কথা বলেছেন। এবং উনি ওই যে ইয়ের মতো যে কথাটা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার কাছে মনে হয়েছে যে এই 17 বছরে ওনার যে মানে ম্যাচুরিটি, উনি যে জায়গায় পৌঁছেছেন, আমার বিশ্বাস যে উনি নিশ্চয়ই আজকের এই পরিস্থিতিকে অবশ্যই সামলাতে সমর্থ হবেন। ইয়েটাকে আপনার এই যে আরেকটু বলি, হ্যাঁ। যেটা যে দলের অভ্যন্তরীণ বিষয়ে আপনি নিশ্চয়ই শুনেছেন, গত কালকেও আমাদের 12 জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মানে এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, মানে আমি একটা কথা সবসময় বলি, আমি স্থানীয়ভাবে বিভিন্ন ইয়েতে বলি যে নেতৃত্বকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে নেতার যত মানে ভালো, মানে সিদ্ধান্ত যে নিতে পারে না সে নেতা না। যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক, ভুল ত্রুটি হতে পারে কিন্তু সিদ্ধান্ত থাকতে হবে। নেতা যদি সিদ্ধান্ত না দিতে পারে তাহলে নেতা হওয়া যাবে না। উনি এই মানে কয় মাসের মধ্যে আপনার মানে বিশেষ করে এই রেজিম পরিবর্তন হওয়ার পরে বিএনপির তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আপনাদের মিডিয়ার মাধ্যমে
তার দৃষ্টিগোচর হয়েছে। 8,500 নেতাকে উনি বহিষ্কার করেছেন এবং এই মানে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে ইতিমধ্যেই 12 জনকে উনি বহিষ্কার করেছেন। এবং তারা খুব ডাকসাইটের এবং খুব বড় বড় যেমন আপনি এই যে রুমিন ফারানা, সাইফুল ইসলাম নীরব, হ্যাঁ, এরা তো সাইফুল ইসলাম নীরব যুব দলের সেক্রেটারি ছিলেন, উনি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ছিলেন উনি। ওনার মতো লোককে, তার মানে কি যে নিশ্চয়ই ওনার দৃষ্টিভঙ্গি যে বিগত দিন যেভাবে দল চলেছে, আজকে অনেকেই হয়তো ভাবছে বিভিন্ন ভাবে, আমরা মনে করি যে আমাদের মতো রাজনীতিবিদ যারা, আমরা যারা রাজনীতি করতে চাই মানুষের জন্য, সমাজের জন্য, হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে যে উনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছেন তাতে নিশ্চয়ই রাজনীতি গুণগত একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা যথেষ্ট। এখন ওনাকে সহযোগিতা করা আমাদের মতো কর্মীদের খুবই জরুরি। এবং সেই সাথে আমি আগে যে কথাটা বললাম আর কি, যে দেশের জাতীয় ঐক্যের ক্ষেত্রে অপরাপর যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তাদেরও কিন্তু এক ধরনের সহযোগিতা প্রয়োজন। আপনাদের মাঠের প্রতিপক্ষ, আমি যদি আনসারুল হককে বলি যে আপনার নির্বাচনের ক্ষেত্রে এখন প্রধান প্রতিপক্ষ হচ্ছে আপনার জামাত। জামাতকে নিয়ে বিগত সময়ে বিএনপির একটা দীর্ঘ পথ চলা, এখন একটা পর্যায়ে এসে মানুষ আপনাদেরকে সন্দেহ করছিল কিছু, যে একটু আন্ডারস্ট্যান্ডিং গেম খেলার করছেন কিনা আপনারা, যে মিছামিছি যে আপনি তার বিষোদ্গার করছেন, সে আপনার বিষোদ্গার করছে, যেহেতু অপোনেন্ট ধরেই নিয়েছিল যে এটা আন্ডারস্ট্যান্ডিং, এটা আইওয়াশ একটা পর্যায়ে এটা ঠিক হয়ে যাবে, এটা ভিন্ন মাত্রাও নিচ্ছে। এই এখনকার সময়ে যে আসলে এই অভ্যুত্থানের যে শক্তি ইয়াংদের যেটা ধরা হচ্ছে, এনসিপি সেও গিয়ে আবার যুক্ত হলো জামাতের জোটের সাথে। এটা নিয়ে তাদেরকে মানুষ কিভাবে দেখছে সেটা আর একটা প্রশ্ন। কিন্তু আপনারা যে প্রতিপক্ষ, মূল প্রতিপক্ষ জামাত, এবং জামাতের অতীত ইতিহাস সবকিছু মিলায়ে মেহেরপুরের প্রতিপক্ষ হিসাবে ওরা কি ধরনের শক্তি নিয়ে আছে, যেটা আপনাদের মোকাবেলা করতে কতটা সহজ হবে, কতটা কঠিন হবে? জামাত এই অবস্থা আসতে পারছো না, এটা বিএনপির পৃষ্ঠপোষকতাতেই তারা কয়েকবার রাষ্ট্র ক্ষমতার ভেতরে থেকেছে, আমাদের সঙ্গে রসদ পেয়েছে, ফুলি ফেপে একটু বলা যায় যে তারা সাংগঠনিক এটা একটু ইয়েও হয়েছে। তাহলে এটার জন্য তো দায়ও আছে বিএনপির। দায় অবশ্যই আছে, আমাদের দায় আছে। আমরা প্রথম থেকেই, এটাও এক ধরনের আপনার ওই যে রাজনীতির শূন্যতা ভ্যাকুমের মধ্যে থেকে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হলে আমি একা পাচ্ছি না, তাহলে যাকে পাই তাকে নিয়ে আসে। এটা হয়েছে কি শত্রু মিত্র নাকি, শত্রু মিত্র, এরকম একটা ধারণা ছিল। কিন্তু শত্রু মিত্র না, এটা যে চিরশত্রু বাংলাদেশের, এই কথাটা আমরা ভুলে গিয়েছিলাম। যারা বাংলাদেশের জন্মের চরম বিরোধিতা করলো, শেখ হাসিনা যে অত্যাচার করেছে, ওরা তো পাকিস্তান আমলে তার 1000 গুণ বেশি অত্যাচার করে। এই উপলব্ধিটা এখন আসছে কেন আপনাদের? এখন দেখেন আবার এটা কতদিন সাস্টেইন করবে? আওয়ামী লীগ আবার ঢুকলে আবার এক জায়গায় হবেন কিনা? এখন এটা ব্যক্তিগতভাবে আমাদের উপলব্ধিতে সারা জীবনই ছিল এবং আছেও। আমি মাঝে মধ্যেই ওদের বক্তব্যের মধ্যে ওদের কিছু নেতার সাথে আমার একটু ভালো সম্পর্ক চলার পথে, তাই মাঝে মাঝে ইয়ে করে বলি, তা ভাই এতদিন তো জামাত নাই খারাপ ছিল, এখন তো ভালো হয়েছে। তাহলে ভাই আমার বাড়িতে একটা ব্যবসার প্রতিষ্ঠান আছে, মিল আছে, ওখানে ভুট্টো দিলেও ময়দা বেরোই, ওখানে ধান দিলেও ময়দা বেরোই, ধুলেও ময়দা হয়ে বেরোই। জামাত এমন একটা জিনিস, ওখানে যে যাবে সে রাজাকার হয়েই বেড়াবে। এবং যতদিন জামাতে এই চরিত্র নিয়ে থাকবে তখন রাজাকারই তারা তৈরি করবে, তারা দেশপ্রেমিক মানুষ তৈরি করতে পারবে, একটু রাগ করে তারা। তো জামাতের যে অবস্থা আছে, আমার বিশ্বাস তারা তাদের বিএনপি লোকজন অত প্রতিবাদী না। জামাতের যে কটা লোক আছে সেই কটা লোকই খুব জোরে শাউটিং করতে পারে, কথা বলতে পারে। দেখেন এক জায়গায় কোন একটা ইয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে,
কিছু বদলোক থাকে না, হুম। এক জায়গায় বসে 10-15 জন থাকে, মনে হয় যেন সারা প্যান্ডেলই তাদের, এমন একটা হইচই সৃষ্টি করে। তো জামাতের রাজনীতিতে যেটা মনে করছি বা যেটা ভাবছি সেটা হবে না, কারণ জামাত ইতিমধ্যে তারা নিজেরাও যথেষ্ট টের পেয়েছে। কারণ 5ই অগস্টের পর জামাত তো মনে করছিল যে রাষ্ট্র ক্ষমতা আমরা চড়িয়ে এসেছি এবং সব আমাদের, এবং তারা প্রথম শুরু করলো বিএনপিকে আক্রমণ করে যে এক জালেমের হাত থেকে আর এক জালেমের হাতে দেশকে যেতে দেওয়া যাবে না। দ্বিতীয় জালেম কারা? দ্যাট ইজ বিএনপি। তো তারা বিএনপিকে এইভাবে ট্রিট করছে। তারপরে তাদের নেতাকর্মীরা, তাদের ইয়েরা, আপনার মিডিয়ার যে সমস্ত ব্লগাররা আছে, তারা তো আপনারা দেখেছেন যে কিভাবে বিএনপিকে, তাদের রাত দিন একটাই কাজ, বিএনপিকে ধুয়ে দেওয়া। বট বাহিনী বলা হচ্ছে যাদেরকে সোশ্যাল মিডিয়া। বট বাহিনীর ভালো শব্দ এদেশে আবিষ্কার হয়েছে। তো এই অবস্থার মধ্যে থেকে তারা পিপুলের কাছে তাদের খুব একটা মেহেরপুরের তৃণমূল অবস্থা পর্যায়ে, মেহেরপুরের অবস্থা মেহেরপুরের অবস্থা খুব বেশি কি প্রতিপক্ষ ভাবছেন না তাদেরকে? ওইভাবে শক্ত প্রতিপক্ষ আমি ভাবছি ভাবছেন না? না। হ্যাঁ, আমাদের মধ্যে যদি আমরা এই ডিভিশনটা মিটাতে না পারতাম তাহলে একটু তাহলে দুশ্চিন্তা ছিল। আসবো আমরা আপনার কাছে। এদিক থেকে আমরা কালু, এই আমরা দেখি অনেক সময় বাংলাদেশের ভোটের রাজনীতিতে মাঠ দখল যাদের, বিজয় হয় তার, এই ধরনের একটা অবস্থা কিন্তু আমরা দেখি যে অনেকটা ব্যাপারটা এমন যে নির্বাচনের আগেই জিততে হবে। সেক্ষেত্রে বিএনপির বর্তমান অবস্থা, তারেক জিয়ার যে বাংলাদেশে আগমন 25 তারিখ, এটা একটা বড় ডিজাস্টার অপোনেন্টদের জন্য মাঠ দখলের ক্ষেত্রে। ঠিক 30শে ডিসেম্বর 5 দিন পরেই আবার বেগম খালেদা জিয়ার বিদায়। আজকের জনসমুদ্রের যে আসলে জানাজার আনুষ্ঠানিকতা, অশ্রুসিক্ত নয়নে সে মানুষ তাকে বিদায় দিচ্ছে। মাঠ দখলের রাজনীতিতে কি আসলে জামাতের রাজনীতি অনেকটা ব্যাকফুটে গেছে বলে মনে করছেন? বা মেহেরপুরের ওইটার সাথে আমি মেহেরপুরের কথাটাও করছি। মেহেরপুরের ওনাকে যেমন আমি জিজ্ঞাসা করছি, প্রতিপক্ষ কেমন শক্তিশালী প্রতিপক্ষ আপনার দৃষ্টিতে? এরা কেমন প্রতিপক্ষ? না, আপনি ঠিকই বলেছেন যে বিশেষ করে 25 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসার পূর্ব মুহূর্ত থেকেই, তার বেশ কিছুদিন আগে থেকে ওনারা যে ধরনের প্রোপাগান্ডা বা মানে বিশেষ করে ওই যে বট বাহিনীর যে সমস্ত মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথাবার্তা, দখলই বলা যায়, এক ধরনের মানে মানে অনেক ঘটনা ঘটানোর চেষ্টা করা অভ্যন্তরীণ, যাতে করে তারেক রহমানের এদেশে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার যা কিছু করার চেষ্টা ওনারা সেই চেষ্টা করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপরেও সেটা রক্ষা হয়নি। তারপরে এই যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, এই মৃত্যুতে মানুষকে যে মাত্রায় ঐক্যবদ্ধ করেছে, নিশ্চয়ই আপনি আজকে সারাদিন টেলিভিশনে বা গতকাল থেকেই দেখছেন এগুলো, বা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছেন। এর ধারাবাহিকতা গতকাল সকালে মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরে সকাল 8টা থেকে সারা দিন শত শত মানুষ আমাদের পার্টি অফিসে, আপনি গেছেন কিনা, আপনার প্রতিনিধিকে আমি অবশ্য দেখলাম একবার, মানে সারাটা দিন মানুষ, কিন্তু আমরা কেউ কাউকে মানে যার যার মতো খবর পেয়ে এইখানে আসার অর্থটা হলো যে আমাদের সমাজে আমাদের কারো বাবা মা মরলে আমার বাড়িতে আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আছে তারা স্বজনরা সবাই যায়, ছুটে আসে। ঠিক সেই রকম ঘটনা আমার কাছে কালকে মনে হয়েছে যে এই বিএনপি অফিসটা যেন বেগম খালেদা জিয়ার বাসভবন এরকম মনে হচ্ছিল। মানুষ ওখানে তো আর বেগম খালেদা জিয়া ছিলেন না, তারপরেও মানুষের এই যে ছুটে আসা, যে ওখানে গেলেই হয়তো আমরা ওনাকে দেখতে পাবো, মানে এই যে মানুষের যে সমবেদনা জানাতে, হ্যাঁ, মানে এই যে মানুষের ভেতর থেকে যে মানে আবেদন, এটা খুব মারাত্মক মনে হয়েছে আমার কাছে। সাথে সাথে আপনি লক্ষ্য করেছেন কিনা, গতকাল রাতে সন্ধ্যার পরে আমি একটা জানাজায় গেছিলাম মহাজনপুরে।
আমাদের এক কর্মী হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে কালকে মারা গেছে। তো ওর জানাজা থেকে ফিরলাম, তখন রাত্রি বাজে প্রায় 10টা। তো তখন আমি ঢুকেই দেখছি শহরে মাইকিং হচ্ছে। মেহেরপুরের ব্যবসায়ী সমাজ আজকে সকাল থেকে বেলা 11টা পর্যন্ত তাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খালেদা জিয়ার প্রতি সম্মান রক্ষার জন্য। মানে আমি এই কথাগুলো বলছি এজন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে কৃতজ্ঞতাও জানাই, বিশেষ করে হোটেল বাজার ব্যবসায়ী সমিতি, বড় বাজার ব্যবসায়ী সমিতি এবং তহবাজার ব্যবসায়ী সমিতি। এরা তাদের নিজের জায়গা থেকে, নিজের চিন্তা থেকে এই যে মানুষের যে মানে ভালোবাসা প্রদর্শন করা বা সম্মান প্রদর্শন করা, এই সমস্ত কিছুই কিন্তু আগামী যে নির্বাচনের কথা বলছেন না, তারই প্রাক প্রস্তুতির অংশ এগুলো। কারণ মানুষ কিন্তু এইভাবেই প্রস্তুত হচ্ছে ধানের শীষকে বিজয়ী করার জন্য। এটা আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলছি। তো এই অবস্থা যখন হয়, তখন আমাদের প্রতিপক্ষ যারা, তারা আজ থেকে 1 মাস আগে তাদের যে চিন্তা ছিল এবং তাদের যে অবস্থা ছিল, তখন কিন্তু তারেক রহমান আসতে পারবে কিনা এক ধরনের অনিশ্চয়তা ছিল। খালেদা জিয়ার এইরকম 30 তারিখে মৃত্যু হবে এ ধরনের কোনো কিছু নির্ধারিত ছিল না। সে কারণে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস তো ছিল এবং তাদের মানে দেশের অভ্যন্তরে এই যে আপনি নতুন দলের কথা বললেন, এবং আজকের সরকারও নিশ্চয়ই এই সমস্ত কিছুর মধ্যে এক ধরনের ষড়যন্ত্র তো ছিলই। সেটা যেহেতু তারেক রহমান এসে গেছে, আমার মনে হয় যে সমস্ত ষড়যন্ত্রের অবসান হওয়ার জায়গায় আমরা একদম শেষ সময় চলে এসেছি। জনাব আনসারুল হক, 2001 থেকে 2006 এবং 91 থেকে 96 পর্যন্ত বিএনপির যে শাসন আমল, দুইটা স্পেল, আমি সেই আলোচনায় যাচ্ছি না। সেই শাসন আমল বাংলাদেশের মানুষ দেখেছে, তার কিছু নেগেটিভ সাইড ছিল যেগুলা আলোচনা করার দরকার নাই। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং দীর্ঘ 17 বছর পর তারেক জিয়ার প্রত্যাবর্তন, বিএনপির নতুন নির্বাচিত প্রতিনিধিরা তাদের পূর্বের সেই আচরণগুলা থেকে বিরত থাকবে, নতুন ভাবনায় রাজনীতি করতে হবে, জনপ্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করতে হবে। এইটা কতটা বাস্তবায়ন হবে বলে আপনি মনে করছেন? খুব সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে। বিগত দিনে রাজনীতি যে ধারাই যাক না কেন, শেখ হাসিনার এই যে ফ্যাসিজম, তার বিরুদ্ধে লড়াই, ফ্যাসিজমের উৎখাত এবং এই ফ্যাসিজমের যারা অত্যাচারিত, এই সব মিলি ফ্যাসিজমকে বিতাড়িত করার পরে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এখানে সব মানুষই মোটামুটি একটু ভাবছে যে দিন বদলের একটা সময় এসেছে। এই বদলটা যদি আমাদের দলের নেতাকর্মীরাও ভাবতে শুরু করেছে যে এই বদলের সঙ্গে নিজেকে যদি খাপ খাওয়াতে না পারে, তাহলে কিন্তু তাদের অস্তিত্ব বিপন্ন হবে, সংকটে তারা পড়বে। এবং নিজেকে বাঁচানোর জন্য হলেও নিজে যদি সঠিকভাবে ওই রাজনীতিতে থাকতে হয়, থাকতে এবং বদলটাকে মনে প্রাণে যদি ফুললি গ্রহণ করতেও না পারে, তাহলেও তারা বাধ্য হবে এই রাজনীতিতে থাকতে হলেই এই বদলের সঙ্গে, এই পরিবর্তনের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে। বিগত দিনে আমি যাই করি না কেন, ওটা কিন্তু হিসাব হয়নি। এখন থেকে প্রতিটি কর্মকাণ্ড কিন্তু চলছেরা দেখেন, বিশ্লেষণ হচ্ছে, বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে এবং আলোচনা হচ্ছে, মানুষ সতর্ক হচ্ছে। মানুষ তো সমালোচনা আপনি যত করবেন মানুষ তত সতর্ক হবে। সমালোচনায় তো মানুষকে অন্যায় অপরাধ থেকে, শত অপরাধ থেকে দূরে রাখতে সাহায্য করে। আমাদের দেশে আপনি একটু আগে বলছিলেন যে আমাদের এই অবস্থা থেকে আমরা বেরোতে পারবো কিনা, সেক্ষেত্রে আপনাকে আমার একটা কথা এখন মনে হচ্ছে যে এইটা আমরা যখন ভাষা নির্ণয় করেছি, ভাষা নির্ণয় কিন্তু প্রচন্ড একটা শক্তিশালী সংগঠন ছিল মনোনয়ন। আইয়ুব খানের
চরম বর্বরতা এবং সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া, দেশটাকে ইয়ে লুটিপুটি খাওয়ার যে ইয়েটা ছিল, সেটার মধ্যে আমরা দেখেছি যে আইয়ুব বিরুদ্ধে আন্দোলনে বা আইয়ুব খানের শাসনামলে মৌলানা ভাসানীর খামোশ একটা শব্দই কিন্তু তাদেরকে চমকে দিত। আমরা এখানে আমাদের খুব ভালো মনে আছে, এখানকার পাটের বাজার নিয়ন্ত্রণ করতে তৎকালীন মুসলিম লীগের নেতারা, আমরা তার বিরুদ্ধে আন্দোলন, লাল টুপি লাঠি দিয়ে টুকরো আন্দোলন গড়ে তুললাম, শেষে সমস্ত এরিয়া ঘেরাও করলাম, এইচডিওকে ঘেরাও করলাম। ঘেরাও করার পর অবস্থা এখানে গেল যে এইচডিও সাহেব বললেন যে আপনাদের স্লিপ ছাড়া, আমরা কিন্তু তখন বিরোধী দল এবং পাকিস্তানি রেজিম, তখন একটা মিলিটারি শাসক, আইয়ুব খান ভুল বদল করলেও বেসিক ডেমোক্রেসির মধ্যে দিয়ে আসলেও সে তো অরিজিনালি মিলিটারি ডিক্টেটর। তো তাদেরই অফিসাররা বাধ্য হয়েছে আমাদের কাছে যেতে, যখনই ওই এখানে আপনার বিভিন্ন জায়গায় পাট কেনার স্লিপ হতো, আখ চাষের জন্য স্লিপ হতো, এইচডিও সাহেব নিজেই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যে আপনারা দেন আপনাদের কৃষক। এটা কেন করেছে? তারা প্রচন্ড অপোজিশনের প্রচন্ড চাপের মুখে তারা বাধ্য হয়েছে। আমাদের দেশেও ঠিক আমরা এই অবস্থাটা নিয়ে যেতে পারতাম। সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশগুলোতে আপনারা দেখবেন ডানপন্থী যে সমস্ত রাজনৈতিক দল বা মধ্যপন্থী আমরা বলি যেগুলোকে, সেগুলোকে মধ্যপন্থা বলি কিছু আছে বলে আমার মনে হয়, আইদার বামপন্থী অর ডানপন্থী। জামাতের রাজনীতির ইসলামের কথা বলে, ইসলামের অর্থনীতি কি? ইসলামিক ইকোনমি তো আপনার ক্যাপিটালিস্ট ইকোনমি, আমাদের ইকোনমিও ক্যাপিটালিস্ট ইকোনমি, আওয়ামী লীগের ইকোনমিও ক্যাপিটালিস্ট ইকোনমি। এখন এই ক্যাপিটালিস্ট ইকোনমির তো চরিত্রই হচ্ছে শোষণ, অন্যায়, অবিচার, অত্যাচার, দালাল শ্রেণী তৈরি করা এবং একটা অরাজক সৃষ্টি করে তাদের নিজেদেরকে শক্ত জায়গায় রাখা, জনগণের আন্দোলন যাতে ভিন্ন খাতে প্রবাহিত হয়, তাদেরকে উৎখাত করতে না পারে, জনগণ ঐক্যবদ্ধ হতে পারে না পারে, এগুলা তৈরি করে তারা। এখন এইটার মোকাবেলা কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল থাকে, এবং শক্তিশালী বিরোধী দল আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, বিএনপির বিরুদ্ধে বলেন, জামাতের বিরুদ্ধেই বলেন, জামাত ওই ক্যাপিটালিস্ট অবস্থান থেকে বিএনপির শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে অবস্থান নিতে পারে। আমরা যেমন আওয়ামী লীগেরও পারিনি। এখানে আমাদের দেশের বাম রাজনৈতিক শক্তি যদি সত্যিকার ভাবে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারত, একটা বিরোধী দল হিসেবেও যদি পারত, ইউনাইটেড থাকতো, তাহলেও আমার মনে হয়, আপনি যে ইন্ডিয়ার কথা বললেন না, ইন্ডিয়ায় কিন্তু সিপিএম এর অবস্থা নাস্তানাবুদ যাই হোক না কেন, এখনো তারা কিন্তু যখন মিছিল, আমি কয়েকদিন আগেও দেখলাম কয়েকটা মিছিল টেছিল করলো, তাদের বক্তৃতা বিবৃতি একেবারে সাংঘাতিক অ্যাগ্রেসিভ, এবং এগুলাকে তো তারা শাসক গোষ্ঠী ভয় করে। তো এই অবস্থায় আমাদের দেশেও এটা সম্ভব হতো যদি আমাদের দেশের এইরকম একটা বিরোধী দলীয় শক্তি, পুঁজিবাদী অর্থনীতির বিপক্ষে দাঁড়িয়ে একটা সাম্যবাদী অর্থনীতির যদি একটা শক্তি, তার শক্তি নিয়ে, তার অবস্থান নিয়ে এইগুলোকে মোকাবিলা করতে পারতো, তাহলে আপনি যেটা বলছেন গণতন্ত্রের কথাটা, মিনিমাম যে গণতন্ত্রটা এটা থাকতো, তারপরে ন্যায় বিচার যেটা সেটা থাকতো। আমাদের প্রতিনিধিরা, নির্বাচিত প্রতিনিধিরা অন্যায় অবিচার করলে এখন শুধু একটু ভয় করে আপনাদের মিডিয়াকে, তাছাড়া তো তাদের ভয় নেই। কিন্তু সেই সময় বিরোধী দল একটা কঠিন অপোজিশন থাকলে তাদেরকে ভয় করতে হতো। এইগুলা সবে মিলিয়ে আমাদের নেই বলে আমরা একটু বিপদে পড়ছি। তো আশাবাদী তারপরেও যেটা কথা হচ্ছে যে এইসব মিলেও আমরা মনে করছি যে তারপর আমাদের পার্টির উপর আজকালকার যে চাপ, যে প্রেশার, তারেক রহমান ধরেছেন। আপনাকে একটা উদাহরণ করি, জিয়াউর রহমান সাহেবকে আমাদের এমপি মন্ত্রীরা জমের মতো ভয় করতে, যার ফলে তারা কেউ দুর্নীতি করতে পারে। একটা ঘটনাকে আপনাকে বলি, আমি সাক্ষী। আমি তখন ঢাকায়, ঢাকায় স্বাভাবিক থাকলে তো আমি ঘুরে ফিরে আমাদের মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এইসব যে সমস্ত বেল্টের এমপিরা সবই তো আমাদের ভাষা নিরাপের লোকজন ছিল। আহমদ ভাই, মাসুদ রমি, জিল্লুর রহমান, তারপরে ব্যারিস্টার হক, এরা ছিল। তো এটা ভালো লাগতো, তাদের সঙ্গে ঘোরাফেরা চলাফেরা করতাম। তো আমি আহমদ ভাই সব একদিন কথা হইতে হইতে, ভাই চল যাইতে, আজ ব্যারিস্টার হক সাহেবের ওখানে যাবে। উনি তো আবার খুব হিউমার পেতে কথা বলতেন। আরে আরে আহমদ ভাইকেও গুড বয়, আমাদেরও গুড বয়।
উনি হ্যাঁ, সবসময় সবাইকে গুড বয়। গুড বয় বলতেন। আরে আরে গুড বয় সব তোমরা কোথা থেকে উনি তো আসছো, আসো, ভূমি আসো। প্রতিমন্ত্রী ভূমি ছিলেন। প্রতিমন্ত্রী ভূমি ছিলেন। ছোট্ট মন্ত্রী। একটা কথা বলেই হ্যাঁ, দিই, হ্যাঁ। ওনার হক সাহেবের কথা উঠলো, হ্যাঁ। উনি যখন ভূমি প্রতিমন্ত্রী ভূমি না, তখন, ভূমি মন্ত্রী ছিল, ফুল প্রেজেন্ট মিনিস্টার। আচ্ছা, ওই ভূমি মন্ত্রী যখন হ্যাঁ। ছিলেন তখন উনার এক ভাস্তি জমি জাল করেছিল উনার। তো মিডিয়াতে রিপোর্ট এসেছিল যে ভূমি মন্ত্রীর ভূমি জাল। হ্যাঁ, হ্যাঁ, উনি এসছিল। এই গুড এবং বয়, ইয়াং ম্যান, হ্যাঁ, এইগুলা খুব বলতেন। হ্যাঁ, যে উনি কিন্তু আমাদের এই যে আহসান হাবিব লিখনের মামা। হ্যাঁ। হ্যাঁ, তো উনি তো আহ, ওই একটা রিপোর্ট এসেছিল। পরবর্তীকালে চলন বিলকে কেন্দ্র করে আমাদের ওখানেও তো বিএনপির মধ্যে আমাদের বাম ঘরানার যারা এসছে তারা ছিল, ব্যারিস্টার হকের কাছে গেছে। তো জবরদস্তি করে হোক, যেভাবে হোক, আমার বিশ্বাস ব্যারিস্টার হক ঘুষ খেয়ে দিয়েছে, এটা আমি কিন্তু বিশ্বাস করি। আর সে লোক ঘুষ খাওয়ার লোক না। সে যুগের ব্যারিস্টার, তার প্রভাব প্রতিপত্তি এসে। কিন্তু যেভাবে হোক আমার মতো মানুষ গিয়ে যদি চেপে ধরি, ভাই এই কাজটা করে দেন, সে করবো না করতে করতে তাকে হয়তো কলমটা চালাইছে। আমরা একটু হ্যাঁ, শেষ সময়ে আচ্ছা, চলে আসছি। এসেছে। তো ওই সময় ওনার একটা কি ভুল হয়েছিল, আমরা ওনার বাসায় আছি, ওই ওই ওইরকম আমরা বেশ আনন্দ ঘন মুহূর্তের মধ্যে হঠাৎ করে প্রেসিডেন্ট সাহেবের ফোন। তো উনি তো এখন নাচতে নাচতে গেলেন। প্রেসিডেন্ট সাহেবের ফোন পাওয়া মানে তো তার হয়তো প্রমোশন হবে আরো কিছু। ফিরে আসছে একবার মুখ শুকনো, বিমর্ষ, তাকে দেখছে যে ওনার চাকরি প্ল্যানটা নাই। নেই। জিয়া রহমানকে ভয় করত। তো আপনার সময় শেষ। আরো আরেকটা ঘটনা জিয়া রহমানের বলে শর্ট করে বলিনি। সেটা হচ্ছে যে একদিন পার্টি অফিসে মিটিং হচ্ছে। মিটিং হতে আমরা আমন্ত্রিত, তখন ওই পৌর, থানা, জেলা সমস্ত নেতারা। হঠাৎ করে জিয়া রহমান বললেন, দেশপ্রেম, দেশের এই সেই 7-5, আপনারা দেশকে ভালোবাসবেন, এসে আজ থেকে দেশীয় ব্র্যান্ড ছাড়া কেউ কিছু ব্যবহার করবেন না। ঠিক আছে? ওকে, জি স্যার, জি স্যার, সবার। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, যাদের কাছে আপনাদের বিদেশি ব্র্যান্ডের সিগারেট ফেলে দিয়ে আসেন। সেকেন্ডের মধ্যে ওখানে ফেলছি। আমি আবার একটু তো ওই একটু শয়তানের বুদ্ধি মাত্রার মধ্যে আছে, দেখি তো কত রিপোর্ট। তো মনে হলে বোধহয় 1 ট্রাক হবে। একটা ছোট্ট কথা, তো আজকে যুগেও তারেক রহমান লন্ডনে ছিলেন, সেখানে ছিলেন, সব ঠিক আছে। তারেক রহমানের যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি, উনি সততার সঙ্গে রাষ্ট্র চালানোর, জনগণকে নিয়ে রাষ্ট্র চালানোর, এবং কারোর বিসর্জন না করে নিজের দলের লক্ষ্যে সংশোধন করার যে মানসিকতা তার মধ্যে কাজ করছে, তাতে উনি এক্স্যাক্টলি জিয়া রহমানের মতো ওরকম যদি স্টেপিংস নিয়ে ফেলতে পারেন, তাহলে আমাদের সবচেয়ে ভয়ই থাকবে আমাদের জনপ্রতিনিধিরা। অনেক ধন্যবাদ আপনাকে। হুম। অনুরাগ কালু, আপনাকে সেম প্রশ্ন যদি করি, আসলে সাংগঠনিক এবং রাজনৈতিক পরিবর্তনের কোনো অবস্থা দেখছেন বলে উনি যেটা মনে করছেন, আপনি কি মনে করছেন? না, আমার কাছে যেটা মনে হয়েছে অবশ্যই যে মানে নেতৃত্বের এক ধরনের প্রজ্ঞা তো প্রয়োজন হয় একটা রাজনৈতিক সংগঠনকে পরিচালিত করার ক্ষেত্রে। আপনি যেটাকে ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে বিগত দিনে বিএনপির প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থার বাইরেও খুব একটা যে যেতে পেরেছিল, ব্যাপারটা এমন না। তবে এবারকার যে বিষয়, বিশেষ করে যারা নতুন মানে প্রতিনিধি হবেন, যারা নির্বাচিত হবেন, এমপি যারা হবেন, এবং দল যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, বিগত দিনে যেভাবে রাষ্ট্র চলেছে, আমার মনে হয় যে তারেক রহমানের বিশেষ করে এই 24-এর পর ওনার বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এভাবে চলার সুযোগ হয়তো আমাদের দেশের রাজনৈতিক নেতাকর্মীদের আর খুব বেশি। শুধু কি 24-এর থাকবে পর না। ওনার যে 17 বছর নির্বাসিত না, জীবন, এইটা তো এটাও তো তার- একটা বড় এইটা- কারণ এইটা- হতে পারে। এইটা অবশ্যই, এইটা উনি তো 17 বছর ধরে এটাকে উপলব্ধি করেছেন যে উনার বিরুদ্ধে যে ধরনের এলিগেশন আনা হয়েছে, অনেক মিথ্যা তথ্য তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, যদিও একটাও তো প্রমাণ করতে পারেনি, বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে। কিন্তু আমাদের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের এই প্রবণতা তো ছিল, এটা তো আমরা অস্বীকার করিনি। এখন এইটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে বা এখানে যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের ভবিষ্যতে যে পতিত স্বৈরাচারের খুব কাছাকাছি যাবে না, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনাদের মূল অপোনেন্ট সেটাই বলার চেষ্টা করছে। এখন এইটা অবশ্যই সে তো বলবেই।
এখন এইটা আমাকে সংশোধন হতে হবে, আমার উপরেই নির্ভর করবে, যে আমার কর্মের উপরেই নির্ভর করবে আমার পরিবার বা আমার সমর্থক বা আমার অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের, আমার আচরণের উপরেই নির্ভর করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের মূল নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 17 বছরে যে অর্জন করেছেন, উনি তার জীবন দিয়ে, তার সমস্ত কিছু দিয়ে, তার যে উপলব্ধি এবং সেই উপলব্ধি থেকে তার যে জ্ঞান, আমার কাছে মনে হয়েছে যে উনি সমস্ত ওই ইয়ের ঊর্ধ্বে চলে যাওয়া ভিন্ন একটা কিছু আশা করছেন আপনি? অবশ্যই অবশ্যই। একটু যোগ করি, জি। মানুষের চরিত্রে কিন্তু একটা দেশের আবহাওয়া, তার সামাজিক অবস্থান, তার চালচলন সবকিছু নির্ভর করে নিশ্চয়ই। এবং প্রভাব ফেলে দারুণ ভাবে। হুম। উদাহরণ একটু ছোট্ট করে দিই। একসময় আলেকজান্ডার এসেছিলেন আমাদের দেশে, তো ওনার সঙ্গে সেই সেলুকাস ছিলেন, হুম। ওই যেটার জন্য এই কথা হয়েছে। জি। তো এই চট্টগ্রামে তাঁবু ফেলে সকালবেলা একরকম, বিকালে আরেক রকম। উনি তো সেলুকাস বিচিত্র দেশ, এই শব্দটাই শুরু হয়েছে এবং এটা একটা ইতিহাস হয়ে আছে। উনি লন্ডনে থেকেছেন 17 বছর। লন্ডনের গণতান্ত্রিক ব্যবস্থা, ব্যবস্থা, সে সে দেশের দেশের মানুষের আচার আচরণ, তাদের সততা, মানবাধিকার, তাদের মানবতা, তাদের সবটাই। ন্যায়পরায়ণতা এবং তাদের মানবিক মূল্যবোধ যেটা উনি দেখেছেন, আমার বিশ্বাস তার চরিত্রেও এগুলোর একটা প্রতিফলন তারেক যে এখন সিজন পলিটিশিয়ান হয়ে গেছে। হয়ে গেছে। এগুলো তাকে একজন সিজন পলিটিশিয়ানে রূপান্তরিত করেছে রূপান্তরিত বলে আমার করেছে। বিশ্বাস। এবং খালেদা জিয়ার এই তিরোধানের পরেও হুম। আমি মনে করি যে হ্যাঁ, শোক আছে, কিন্তু এই শোককে উনি শক্তিতে পরিণত করেই আমাদের দলকে সফলভাবে দিবেন। সামনে এগিয়ে নিতে পারবেন। অনেক বিশ্বাস ধন্যবাদ, করি। অনেক ধন্যবাদ Thank you. জনাব আনসারুল হক, আনোয়ার হক কালু, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন এতক্ষণ দুই নেতার কথা। আমরা চেষ্টা করছিলাম আরো কিছু বিষয় নিয়ে কথা বলার, স্থানীয় বিষয় নিয়ে। আজকে কি কম কথাই বলেছি, বেশিরভাগ সময়টাই বিএনপির প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানকেই আমলে নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। নিশ্চয়ই আবারও নতুন কোনো অতিথিদের নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, শুভরাত্রি।